দেখো তুমি যদি ডাব্লিউডাব্লিউ থিম সং বাজিয়ে বিয়ে করতে যেতে পারো তাহলে বুঝবো যে তুমি হচ্ছে গ্রেটেস্ট ডাব্লিউডাব্লিউ ফ্যান। সো গাইস, আজকে হচ্ছে সানডে আর আজকে আমি আমার লিস্ট অফ শুভমে নিয়ে চলে এসেছি টপ 10 ডাব্লিউডাব্লিউ থিম সং। দেখো আমরা যেমন ডাব্লিউডাব্লিউ চুলোচুলি মানে স্টোরি লাইনে ইন্টারেস্ট দেখাই, তেমনই কিন্তু ডাব্লিউডাব্লিউ থিম সং মানে সুপারস্টারদের আইকনিক থিম সং বলা চলে আমাদের কাছে একটা আলাদাই এনার্জি, একটা আলাদাই ফিলিং। আর ডেফিনেটলি আমার তো মানে একটা আলাদাই অনুভূতি, কারণ আমার কলেজ লাইফ থেকে ইভেন এখনো যখন আমার ফোন বাজে আমার বন্ধুরা বুঝে যায় ভাই এটা হচ্ছে শুভমের ফোন, ওরই ফোন বাজছে। মানে হ্যাঁ, আমার রিংটোনে কখনো না কখনো মানে সবসময় কোনো না কোনো সুপারস্টারের থিম সং থাকে। আর কারেন্টলি আমার রিংটোন হচ্ছে ব্রোকেন ড্রিমস। যদিও আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমার কানে ব্রোকেন ড্রিমস ঢোকে না, কারণ আমার স্বপ্নে তো ড্রিউ ম্যাকিন্টার ঢোকে, তো কিছুর করার নেই। কিন্তু ডেফিনেট দেখো ডাব্লিউডাব্লিউ থিম সং বলা ছিল আমাদের কাছে খুবই স্পেশাল। আর আমি অলরেডি বললাম যে এটা আমার রিংটোনে তো মানে সবসময় থাকে। আর কখনো কখনো এমন হয় যে মাইন্ড ফ্রেশ করার জন্য খুব টেনশন আছে, মনে হচ্ছে ভাই আর বেঁচে থেকে কি হবে, তো তখন এই থিম সং অনেক হেল্প করে যে হ্যাঁ একটু ঘরটাকে একটুখানি অন্ধকার করে দিয়ে শুনছি, তো অনেক কিন্তু একটা আলাদাই অনুভূতি হয়। আমি জানি যে তোমাদের মধ্যেও কিন্তু এটা হয়, তোমরাও এরকম ভাবে এনজয় করো ডাব্লিউডাব্লিউ থিম সংকে। তো আজকে আমি আমার টপ 10 লিস্টকে নিয়ে ডিসকাস করবো। দেখো টপ 10 লিস্ট কখনোই সম্ভব নয়, কারণ আমি প্রচুর থিম সং শুনি, তাই জন্য টপ 50 হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, টপ 10 লিস্ট করবার যে সংগুলো মানে আমি এভরি টাইম শুনি, মানে হ্যাঁ ভাই এই সংগুলো আমি সব সময় শুনি, কারণ একটা আলাদাই এনার্জি দেয়, একটা আলাদাই মোটিভেশন দেয়। তো সেই সংগুলোকে নিয়ে গাইজ ডিসকাশন করবো, তো চলো শুরু করা যাক। সো গাইজ, আমি প্রথমেই যে সংটাকে নিয়ে ডিসকাশন করবো যেটা হচ্ছে আমার 10th পজিশনে আছে হচ্ছে কোডি রোডসের কিংডম। হ্যাঁ, তোমরা অনেকে বলবে যে কোডি রোডসের কিংডম তো নাম্বার 1-এ হওয়া উচিত, এটা তো মানে একটা আলাদাই মোটিভেশন। দেখো ডেফিনেটলি আমি বললাম যে হ্যাঁ আমার যে টপ 10 লিস্ট সেখানে যত সং রয়েছে আমি সব সময় সেগুলোকে শুনি, কিন্তু কোডি রোডসের কিংডম ডেফিনেটলি ওয়ান অফ গ্রেটেস্ট, নো ডাউট। কারণ কোডি রোডসের কিংডম যদি তুমি শোনো তাহলে বুঝতে পারবে কোডি রোডস এরকমভাবে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাওয়া, তারপরে তিনি স্ট্রাগল করে ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছেন, তিনি ক্লেম করছেন তার কিংডমকে, ক্লেম ইওর কিংডম। তো ডেফিনেটলি তার ওই জার্নিটা কিন্তু এই কিংডমের মধ্যে রয়েছে। তো ডেফিনেটলি একটা আলাদাই ফিলিং দেয় যখন তুমি শুনবে কোডি রোডসের কিংডম। আর রাসেলমিনিয়া 30তে যখন উনি রিটার্ন করেছিলেন তখন একটা আলাদাই ভাই কিংডম একটা আলাদাই ফিল দিয়েছিল ভাই, ফ্যান্সদের গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল। আর সত্যি বলতে গেলে ফ্যান্সরা যেরকমভাবে কোডি রোডসকে অ্যাকসেপ্ট করেছে, হ্যাঁ ক্রিটিসিজম রয়েছে, কিন্তু ডেফিনেটলি কোডি রোডসের কিংডম বলা চলে কোডি রোডসকে ডিফাইন করে, তার এই জার্নি যে তিনি আজকে যে তিনি তার যে স্টোরিকে ফিনিশ করেছেন সেটা কিন্তু ডিফাইন করে কোডি রোডসের কিংডম। তাই জন্য এটা হচ্ছে আমার 10th পজিশনের লিস্টে। এরপরে গাইজ যদি আমি চলে আসি আমার 9th পজিশনে, তো 9th পজিশনে আমি গাইজ রেখেছি স্যামি জেনের ওয়ার্লডস অ্যাপার্ট। তো হ্যাঁ ডেফিনেটলি দেখো স্যামি জেনের ওয়ার্লডস অ্যাপার্ট বলা চলে একটা এমন থিম যেটা মানে সত্যি বলতে গেলে ফ্যান্সদের মধ্যে এনার্জি ঢোকায় ভাই, যে মুহূর্তে ওটা বাজবে মানে ফ্যান্সরা একটা আলাদাই উচ্ছ্বাসে চলে যাবে আর সবাই মানে চেঁচাতে লাগবে ভাই। ইভেন লাস্ট ইয়ার যখন হায়দ্রাবাদে স্যামিজেন এন্ট্রেন্স করছিল ওই টাইমে স্যামিজেন নিজেও এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, ভাই আমি শুনতে পাচ্ছি না ভাই মানুষ আমাকে যেরকমভাবে অ্যাকসেপ্ট করেছে। তো ডেফিনেটলি স্যামিজেনের থিম বলা চলে একটা ক্লাসিক। আর ইভেন স্যামিজেন শুধুমাত্র এটা নয় যে উনি হোম টাউনে উনি এন্ট্রেন্স করছে, কানাডায় এন্ট্রেন্স করছে, তো ওনাকে এইভাবে অ্যাটেনশন দেওয়া হচ্ছে। যে কোনো জায়গায় ভাই যে কোনো প্রান্তে স্যামিজেনের যখনই ওয়ার্লডস অ্যাপার্ট বাজবে মানে অবভিয়াসলি ফ্যান্সদের মধ্যে একটা আলাদাই এনার্জি ফ্লো করবে। তাই জন্য এটা আছে আমার 9th পজিশনে। এবার গাইস আমার 8th পজিশনে যে ডাব্লিউডাব্লিউ থিম সংটা রয়েছে সেটা বলা ছিল প্রত্যেকের, হ্যাঁ ডেফিনেটলি প্রত্যেকের কাছে ইমোশন, আর হ্যাঁ অনেকের কাছে মানে বলা চলে সত্যি একটা মোটিভেশন। আর সেটা হচ্ছে জন সিনা দ্য টাইম ইজ নাও। সিরিয়াসলি বলতে গেলে টাইম ইজ নাওকে আমি বলবো না যে প্রচুর ভালো থিম সং, হ্যাঁ ওই যে টিউনটা যেটা বাজে না যে টান 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 টান, ওটা যদি স্লো মোশনে বাজে না সত্যি বলতে গেলে ফ্যান্সদের চোখে জল চলে আসবে। ডেফিনেটলি দেখো নেক্সট ইয়ার জন সিনা লাস্ট ইয়ার হতে চলেছে, হ্যাঁ হয়তো তারপরে উনি আবার আসবেন কিন্তু কোনো রেসলিং করবেন না, কিন্তু ডেফিনেটলি মানে জাস্ট বাঁচলো। আর সত্যি বলতে গেলে ফ্যান্সদের মানে সত্যি গায়ে কাঁটা দিয়ে দেয়। আর যখনই উনি রিটার্ন করেন তো অবভিয়াসলি বলা চলে একটা আলাদাই এক্সাইটমেন্ট চলে আসে। জন সিনা দ্য টাইম ইজ নাও অবভিয়াসলি নেক্সট ইয়ার তো মানে কাঁদিয়ে দেবে বোঝাই যাচ্ছে। তো ডেফিনেটলি বলা চলে যে জন সিনা নিজের যে কেরিয়ারটাকে বিল্ড করেছে, যেরকমভাবে আমরা তাকে সুপার হিরো হিসাবে দেখি, তো দ্য টাইম ইজ নাও সত্যি বলতে গেলে হ্যাঁ ওর মধ্যে র্যাপ রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু ওই টিউনটা বলা চলে ভাই ফ্যান্সদের মানে বুকে একটা আলাদাই আঘাত দেয়। তো সত্যি বলতে গেলে জন সিনা দ্য টাইম ইজ নাও একটা গ্রেটেস্ট, নো ডাউট। তো আমি এটাকে
8 পজিশনে রেখেছি। এবার গাইস 7 পজিশনে আমি যে থিম সংটা রেখেছি এটা খুবই স্পেশাল, আর সত্যি বলতে গেলে এটা শুনলেও তোমাদের গায়ে কাঁটা দেবে। সেটা হচ্ছে ব্রে হোয়াইটের লিভ ইন ফিয়ার। ডেফিনেটলি ব্রে হোয়াইটের, অবভিয়াসলি ব্রে হোয়াইট আমাদের মধ্যে নেই, কিন্তু তার ওই এন্ট্রেন্স ওরকম ফায়ার ফ্লাইস যেরকমভাবে উনি হাতে হ্যারিকেন, হোয়াট অ্যাবাউট উনি যেরকমভাবে হোয়াইট ফ্যামিলির সাথে এন্ট্রেন্স করতেন, ইভেন রাসেলমেনিয়া 30 এন্ট্রেন্সটা তো একটা ক্লাসিক। আমি তো সবসময় বলবো এই এন্ট্রেন্সটা গ্রেটেস্ট, দে আর নো ডাউট ভাই। ব্রে হোয়াইটকে যেরকমভাবে প্রেজেন্ট করা প্লাস লিভ ইন ফিয়ার একটা প্রত্যেকটা লাইন ভাই, ব্রে হোয়াইটের প্রোমো প্লাস এই লিভ ইন ফিয়ারের প্রত্যেকটা লাইন কিন্তু অনেক কিছুকে মিন করে। তো ডেফিনেটলি আমার কাছে সবসময় স্পেশাল। আর যখন এটা শুনি না, একটা শান্ত একটা মানে সং যেটা মানে সত্যি বলতে গেলে গায়ে কাঁটা দেবে আর সত্যি তোমাকে ফ্রেশনেস দেবে। তো এটা আমার কাছে ক্লাসিক। তবে হ্যাঁ, তারপরে ব্রে হোয়াইট যখন রিটার্ন করেছিলেন তখন শেটার, ওটাও কিন্তু ক্লাসিক ছিল নো ডাউট। তো কিছু আর বেশি কি বলবো, মানে ডেফিনেটলি ভাই এই মানুষটা আমাদের কাছে আর নেই, কিন্তু ডেফিনেটলি এই মানুষটা আমাদেরকে সবসময় যেন ইনফ্লুয়েন্স করেন, আমাদেরকে এনার্জিটা দেয়। তো এই সংটা তাই জন্য 7th পজিশনে আছে। এবার গাইস যদি আমি চলে আসি আমার 6th পজিশনে, তো 6th পজিশনে আমি রেখেছি সেথ ফ্রিকিং রলিন্সের দ্য ভিশনারি। দেখো সত্যি বলতে গেলে আমার মনে হয় যে ভিশনারি যে মানে ওভারঅল যে প্রেজেন্টেশন, অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটাই কিন্তু ইম্পর্টেন্ট। যে হ্যাঁ প্রত্যেকে যেরকম ও যেরকম ভাবে করে, তো ওটাই কিন্তু বলা চলে সেথ রলিন্সের ওই এন্ট্রেন্সটাই কিন্তু ফিল দেয়। আদারওয়াইজ ভিশনারির মধ্যে কিন্তু বেশি কিছুই নেই। তো ডেফিনেটলি ফ্যান্সটা এনজয় করে। তবে হ্যাঁ আমি সেথ রলিন্সের দ্য রাইজিং এন্ট্রেন্সটা মানে থিমটাকে বেশি পছন্দ করি, কারণ ওটা একটা যেন গড লেভেলের মনে হয়। ভাই সেথ রলিন্স এন্ট্রেন্স করছে, যদিও কোভিডের জন্য তো ভাই রাইজিংকে আমরা ওইভাবে এনজয় করতে পারিনি। আর ডেফিনেটলি সেথ রলিন্সের দ্য রাইজিংকে আনতেই পারে, ওটা কিন্তু একটা ক্লাসিক। ওটা তোমরা শুনলে মনে হবে যে ভাই একজন যেন ভগবানের এন্ট্রেন্স হচ্ছে এরকম, মানে ওর ভেতরে যে বিটগুলো রয়েছে একটা ক্লাসিক। বাট নো ডাউট আমি বলবো যে সেথ রলিন্সের এন্ট্রেন্স শুধুমাত্র পসিবল কারণ অডিয়েন্সের এঙ্গেজমেন্ট, আদারওয়াইজ ওটা প্রচুর হাইফাই কিছু নয়। বাট ডেফিনেটলি ভিশনারি সত্যি ভাই সেথ রলিন্সের ভিশনারি। তো সেথ রলিন্সের যে নিজের যে অরা, যে অ্যাট্রাকশন, সেটাই বলা চলে ভিশনারিকে টপ পজিশনে নিয়ে যায়। এরপরে গাইস আমরা 5th পজিশনে আমি যেটাকে ডিসকাশন করব, যে থিমটাকে রেখেছি। অবভিয়াসলি তোমাদের কাছে মনে হবে যে আমি কি নাম্বার ওয়ানে তাহলে কি রাখবো, যেখানে 5th পজিশনে আমি এটা রেখেছি। তো সেটা হচ্ছে রোমান রেন্সের হেড অফ দ্য টেবল। হ্যাঁ এটা ঠিক যে রোমান রেন্সের নিউ ভার্সন এসছে আই অ্যাম গ্রেটনেস। দেখো আই অ্যাম গ্রেটনেস শুনলে না যেন মনে হয় যে একটা যেন যুদ্ধের মধ্যে রোমান রেন্স যাচ্ছে। আর ডেফিনেটলি হেড অফ দ্য টেবলেরই একটা ভার্সন, অবভিয়াসলি ওটার মধ্যে যেন অনেক কিছু যেন মনে হয় যে হ্যাঁ রোমান রেন্স একটা যুদ্ধের মধ্যে যাচ্ছে। তো আই অ্যাম গ্রেটনেস শুনলে একটা ওরকম লাগে, কিন্তু হেড অফ দ্য টেবল বলা চলে একটা স্মুথ যেন মনে হয় যে ভাই হ্যাঁ এনজয় করবে তুমি। তাই জন্য আমার কাছে হেড অফ দ্য টেবল সবসময় ফেভারিট। বাট ডেফিনেটলি আমি বলবো যে হেড অফ দ্য টেবল ইটসেলফ কিন্তু ফেভারিট নয়, কারণ রোমান রেন্স এটাকে ফেভারিট বানিয়েছে। কারণ রোমান রেন্সের 1316 দিনের রেন বলো বা তার যে ট্রাইবালশিপ ক্যারেক্টার বলো, সেটা বলা চলে যে রোমান রেন্সের এই হেড অফ দ্য টেবলকে ফেমাস করেছে। আদারওয়াইজ হেড অফ দ্য টেবল ইটসেলফ কিন্তু ফেমাস নয়, কারণ রোমান রেন্সের জন্যই কিন্তু এটা ওরকম ফেমাস হয়েছে, কারণ রোমান রেন্সের অরাটা কিন্তু হেড অফ দ্য টেবলে পড়েছে। তাই জন্য এটা আমার কাছে 5th ফেভারিট। এরপরে গাইস যদি আমরা চলে আসি আমাদের 4th পজিশন, তো 4th পজিশনে আমি যে থিম সংটা রেখেছি এটা তো ডেফিনেটলি ক্লাসিক নো ডাউট, কারণ সেটা হচ্ছে সিএম পাঙ্কের কাল্ট অফ পার্সোনালিটি। সত্যি বলতে কাল্ট অফ পার্সোনালিটি, হ্যাঁ যদি আমি এটাকে অ্যাজ এ সং হিসাবে শুনি তো ডেফিনেটলি ফ্যান্সদের মনে হবে যে ভাই হ্যাঁ সিএম পাঙ্ক কত কিছুই না করেছে ভাই 2011 সময়। আর তারপরে সিএম পাঙ্ক যখন এই রতে এন্ট্রেন্স করছে কাল্ট অফ পার্সোনালিটি নিয়ে, তো ফ্যান্সদের যেন আলাদাই গায়ে কাঁটা। ইভেন সিএম পাঙ্ক যখন AEW র্যাম্পেজে রিটার্ন করেছিলেন তো ওখানেও ফ্যান্সরা মানে কেঁদে ফেলেছিল। দেন ডেফিনেটলি লাস্ট ইয়ার সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে সিএম পাঙ্কের অ্যাপিয়ারেন্স, তো কাল্ট অফ পার্সোনালিটি একটা আলাদাই ইমোশন। অবভিয়াসলি আমরা যখন শুনি মনে হয় যে ভাই হ্যাঁ সিএম পাঙ্কের একটা আলাদাই মানে কি বলবো একটা অ্যাট্রাকশন আসা। ডেফিনেটলি সিএম পাঙ্কের এন্টার, তার যে ক্যারেক্টার বলো বা হ্যাঁ তিনি যা কিছু করেছে তার সাথে যেন কাল্ট অফ পার্সোনালিটি প্রচুর বেশি যেন ফিট করার মনে হয়, একটা ফিল আসে, একটা আলাদাই ফিল আসে। তাই জন্য এটাকে আমি রেখেছি 4th পজিশনে। দেন যদি আমি চলে আসি আমার 3rd পজিশনে, আর আমি রেখেছি এখানে আমাদের রেটেড আর সুপারস্টার এজের মেটালিঙ্গাস। ডেফিনেটলি বলা চলে মেটালিঙ্গাস এমন একটা থিম সং যেটা সত্যি বলতে গেলে ফ্যান্সদের কাছে শুধুমাত্র এনার্জি দেয় তাই নয় ভাই, এজ রিটার্ন করেছে রিটায়ারমেন্ট থেকে, তো এটা একটা নেক্সট লেভেল ভাই। উনি যেরকম ভাবে রয়্যাল রাম্বলে রিটার্ন করার ফ্যান্সদের মনের মধ্যে মেটালিঙ্গাস বাজলেই যেন মনে হয় যে ভাই হ্যাঁ এজের একটা যেন মোটিভেশন যে হ্যাঁ উনি রিটায়ারমেন্ট থেকে ফিরে এসেছেন। তো অবভিয়াসলি এটা যেন এজের যে
মানে একটা ইটসেলফ মোটিভেশন যেন এর মধ্যে থ্রু দিয়ে আসে। তো ডেফিনেটলি ফ্যান্সরা এনজয় তো করে, ইভেন আমিও এনজয় করি। ইভেন এখন অ্যাডাম কোপল্যান্ড AEW-তে রয়েছে, সেখানেও যখন মানুষ শোনে তো আলাদাই একটা অনুভূতি আসে। তাই জন্য এটাকে আমি রেখেছি আমার থার্ড পজিশনে। সেকেন্ড পজিশন, আর সেকেন্ড পজিশনে আমি এমন একটা থিম সংকে রেখেছি, এটা শুধুমাত্র যে একটা থিম সং তাই নয়, একজন সুপারস্টার তার ক্যারেক্টার, তার রিয়েল লাইফ ক্যারেক্টার, সেটাকে ডিফাইন করে এই থিম সং এর মধ্যে দিয়ে। আর সেটা হচ্ছে আমাদের রেন্ডি অর্টনের ভয়েসেস। সত্যি বলতে গেলে ভয়েসেসের প্রত্যেকটা লাইন কিন্তু একটা ডিফাইন করা যায় রেন্ডি অর্টনের কেরিয়ার, তার লাইফ, তার উপরে কি কি হয়েছে। তো ডেফিনেটলি একটা কিন্তু ডিফাইন করা যায় ভাই রেন্ডি অর্টন, যাকে আমরা আমার কাছে তো ভাই গ্রেটেস্ট ভিলেন। তো সেই ভিলেন, তার ক্যারেক্টারটা, তার প্রত্যেকটা এভরি লাইন বলা চলে একটা আলাদাই ডিফাইন করে তার ক্যারেক্টারকে। তাই জন্য ভয়েসেস আমার কাছে সবসময় নো ডাউট ভাই প্রত্যেকের কাছেই ফেভারিট। আর এটা হচ্ছে আমার সেকেন্ড পজিশন। অ্যান্ড গাইস নাম্বার ওয়ানে আমি যে সংটা রেখেছি, বলা চলে যে থিমটাকে রেখেছি, তোমরা অনেকেই বুঝতে পারছো, কারণ আমার সবসময় পছন্দ যে কিছু স্মুথ সং, হ্যাঁ খুব লাইট হবে, প্রচুর মেটালিক হবে না, কিন্তু যেটা আমাকে ফ্রেশনেস দেবে। আর গাইস নাম্বার ওয়ানে আমি যে থিমটাকে রেখেছি সেটা অবভিয়াসলি শিনস্কে নাকামুরার দ্য রাইজিং সান। দেখো ডেফিনেটলি আমি বলবো না যে শিনস্কে নাকামুরা তো ওইভাবে টপ পজিশনে যায়নি, তো কেন আমি দ্য রাইজিং সানকে টপ পজিশনে রেখেছি, কারণ দ্য রাইজিং সান কিন্তু শিনস্কে নাকামুরার জন্য কিন্তু ফেমাস হয়নি। দ্য রাইজিং সান যখন তুমি শুনবে তখন বুঝতে পারবে যে যেন মনে হবে যে তুমি একটা পাহাড়ের ওপরে রয়েছে, একটা ভায়োলিনের টিউন বাজছে, তোমার জন্য একটা আলাদাই অনুভূতি, একটা রিল্যাক্সেশন আসছে। আর সত্যি বলতে গেলে রাইজিং সানকে যদি তুমি ওইভাবে শোনো, তোমার জন্য মনে হবে যে একটা আলাদাই একটা আর্টিস্টিক ফিলিং আসবে। ডেফিনেটলি ওটাই কিন্তু গ্রেটনেস ভাই, ওটাকে যেরকমভাবে বানানো হয়েছে আর ওটার মধ্যে একটা আলাদাই, মানে এমন নয় যে ভাই হ্যাঁ ওর মধ্যে দিয়ে কোনো একটা হাই কিছু কিছু মিন করা হচ্ছে বা এমন কিছু না, জাস্ট একটা স্মুথ লেয়ার যেন ফিল করানো হয়। তো তাই জন্য আমার কাছে দ্য রাইজিং সান অলওয়েজ ফেভারিট। ইভেন আমি পারফর্মও করেছিলাম লাস্ট ইয়ার বৈঠকে, কারণ এটা শুধুমাত্র পারফরমেন্স নয়, কারণ আমি এভরি টাইম এটাকে শুনেছি। তো আমি জানি যে প্রত্যেকটা মোশন কিরকম হয়, আমি যেন নিজের মধ্যে সেটাকে ঢোকাতে পারি। আর নাকামুরা যেরকমভাবে এটাকে পারফর্ম করে, যে এন্ট্রেন্সটা করে, যে ডান্স স্টাইলটা করে, ইভেন দেখো এটা ঠিক যদি নাকামুরা যদি টপ বুকিং পায় না, তো ডেফিনেটলি দ্য রাইজিং সানকে রাসেলমেনিয়া তো একটা গ্রেটেস্ট ভাবে কিন্তু অ্যাজ এ পারফর্ম করানো যেতে পারে। ইভেন 34 তো হয়েছিল, কিন্তু ডেফিনেটলি নাকামুরা কখনোই টপ পজিশনে ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে যায়নি ওইভাবে। হ্যাঁ তাকে কখনোই আমি বলবো না যে হ্যাঁ তাই কি ওইভাবে চান্স দেওয়া হবে, কিন্তু তার রাইজিং সানকে যদি আমি সেপারেট দেখি, এটা কিন্তু নাকামুরার জন্য ফেভারিট নয়, এটা ইটসেলফ ফেভারিট, কারণ এটা একটা আলাদা ইমোশন দেয়। তাই এগুলো হচ্ছে আমার টপ 10 ডাব্লিউডাব্লিউ থিম সং। আর হ্যাঁ তোমরাও কমেন্টে জানাতে পারো যে তোমাদের ডাব্লিউডাব্লিউ টপ 10 থিম সং কোনগুলো। আর সত্যি বলতে গেলে থিম সং আমি শুরুতেই বললাম যে একটা আলাদাই অনুভূতি। আর আমি তো সবসময় চাই যে হ্যাঁ এভরি টাইম আমি এটাকে পারফর্ম করবো, মানে এরকমভাবে ফিল করবো। ডেফিনেটলি ক্লাসিক তো আমরা এরকম কন্টেন্ট তো অনেক আনি, অনেক কিছু আমরা নিয়ে আসি, আর এরকমভাবে আমরা রেসলিংকে ফিল করি। অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।